বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে ভোটের আগে মাঠ খালি করার জন্য তাদের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে। এদিকে আওয়ামী লীগের দিক থেকে বলা হচ্ছে যে বিএনপি যে কোনো ইস্যুকে যে কোনো রূপে একটু বিতর্কিত করতে চায়, এটি তাদের রাজনৈতিক অভিসন্ধি। বেশ কিছু স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, সেসব নির্বাচনে সহিংসতার ঘটনা হয়েছে, প্রাণহানির ঘটনাও হয়েছে। কোথাও কোথাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার খবরও এসেছে এবং কোথাও কোথাও আওয়ামী লীগের প্রতিপক্ষ হয়ে উঠেছে আওয়ামী লীগ। এদিকে রাজনীতিতে ডাকসুর সাবেক ভিপি একটি নতুন দল নিয়ে এসেছেন ডক্টর রেজা কিবরিয়ার সঙ্গে জুটি বেঁধে। সেই দলের বিরুদ্ধেও মুক্তিযুদ্ধের প্রজন্ম মাঠে নেমেছে। নতুন আরেকটি দল তৈরি হওয়ার ঘোষণাও আজকে একটি সংগঠন দিয়েছে। সবকিছু মিলে এই সহিংসতা, এই নতুন দল গঠন, সবকিছুই কি বাংলাদেশের রাজনীতিতে এখন নির্বাচন পূর্বের অবস্থা বিরাজ করছে? অর্থাৎ একটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতির যেসব কর্মকাণ্ডগুলো হচ্ছে সেগুলো কি সবকিছুই ভোট কেন্দ্রিক বা নির্বাচন কেন্দ্রিক? এই সহিংসতাই বা কেন? আসুন আলোচনা করি জনতন্ত্রে গণতন্ত্রে। এই সন্ধ্যায় আমাদের আমন্ত্রিত অতিথি জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব জনাব কাজী রিয়াজুল হক, রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব অজয় দাশগুপ্ত এবং মানবাধিকার কর্মী জনাব নূর খান লিটন। আর আমি আনোয়ার সাদি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করি জনাব নূর খান লিটন, আপনাকে দিয়ে। যদিও সহিংসতায় মানবাধিকার লঙ্ঘন হয়, কিন্তু নির্বাচনকে ঘিরে সহিংসতা এবং রাজনীতির এই রূপ এখন আপনার কাছে কেমন মনে হচ্ছে? প্রথম হচ্ছে, আজকেই প্রথম কিন্তু বাংলাদেশে এই রাজনৈতিক সহিংসতার বিষয় ঘটছে না নির্বাচনকে কেন্দ্র করে। আমরা যদি গত স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দেখি, তাহলে সব সরকার আমলে সব সময় এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু এইবারের ঘটনার একটা ব্যতিক্রম আমরা দেখছি, সেটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু অন্য দলের কোনো নির্বাচনে প্রার্থী নেই, সরকারের দল এবং তাদের বিদ্রোহী ক্যান্ডিডেট। এবং এর মধ্যে যেই পরিমাণ আপনার সন্ত্রাস বা সংঘাত আমরা দেখছি, সেটি স্বাভাবিক না, এটি হওয়ার কথা ছিল না। কারণ এখানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যে কথাটা আছে, অর্থাৎ বিগত দিনে আমরা যে ধরনের সন্ত্রাস দেখেছি বিভিন্ন আমলে, সেইটার চেয়ে এইবারের পার্থক্যটা, মৌলিক ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে এইবার নির্বাচনটা হচ্ছে অধিকাংশ জায়গায় সরকারি দল বনাম সরকারি দলের বিদ্রোহী প্রার্থী। কিন্তু আমরা সংঘাতের জায়গাটিতে, সন্ত্রাসের জায়গাটিতে কিন্তু প্রায় একই রকম দেখছি। বরং এই নির্বাচনী এই আবহাওয়ার মধ্যে আমরা খুব বড় ধরনের একটা দুর্ঘটনা বলেন বা ঘটনা বলেন আমরা দেখলাম, সেটা হচ্ছে এই বড় পূজা উদযাপনের ক্ষেত্রে নানান জায়গায় আক্রমণের ঘটনা। এই নির্বাচনী আবহাওয়ার মধ্যে এটিও আমরা নতুন ভাবে যুক্ত হতে দেখলাম। যদিও এই ট্রেনটা, আজকে আবারও বলছি, এটা নতুন না, এটা বাংলাদেশে দীর্ঘদিন ধরে এই ঘটনাগুলি ঘটে আসছে। জি, জনাব অজয় দাশগুপ্ত, যে সহিংসতা ঘটছে এখন রাজনীতি, না তিনি আমাদের সঙ্গে এখনো যুক্ত হননি। জনাব কাজী রিয়াজুল হক, যে সহিংসতা রাজনীতিতে ঘটছে এটি আগেও ঘটতো, কিন্তু একটি সহিংসতা মুক্ত রাজনৈতিক পরিবেশ, সহিংসতা মুক্ত নির্বাচন তো সবাই চায়, তাই নয় কি? সে তো নিঃসন্দেহে নির্বাচন তো আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য নির্বাচনের মাধ্যমে সঠিক লোক, দেশদর্দী লোক, নিজের স্বার্থের ঊর্ধ্বে সমাজের মানুষের স্বার্থকে দেখবে, তাকে নির্বাচিত করার জন্য তো নির্বাচন। তো নির্বাচন তো সহিংসতা দেখার জন্য না। তবে একটা কথা আপনাকে স্বীকার করতে হবে, আমি আমার দীর্ঘ 40 বছরের অভিজ্ঞতার আলোকে বলবো যে তার ভিতরে 15 বছর আমি মাঠ প্রশাসনে কাজ করেছি, টিএনও থেকে শুরু করে আপনারা জানেন মাঠ প্রশাসন সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত। তো আমি দেখেছি, আমার অভিজ্ঞতা বলে, আমরা তো নির্বাচনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলাম, সে দেখেছি যে যখন নির্বাচন, কিন্তু ইউপি নির্বাচনগুলো ভীষণ প্রতিদ্বন্দ্বিতামূলক হয়। কারণ প্রতিটি প্রার্থী, এখনকার আইন অনুসারে যদি দেখেন, আপনার 2009 সালের ইউপি অ্যাক্ট যেটা আছে আর কি, ইউনিয়ন পরিষদ অ্যাক্ট, সেখানে দেখবেন যে এখন 9 জন প্রার্থী তারা সরাসরি 9টা ওয়ার্ড থেকে নির্বাচিত হয়। একটা ওয়ার্ড, একটা ইউনিয়নের পপুলেশন কত? 4500, 5000। তো প্রতিটি আপনি যদি হিসাব করেন, প্রতিটি গড়ে প্রায় 500
মানুষের সাথে, একটা লোকের সাথে 500 মানুষের কে তারা নির্বাচিত করছে, এবং এরা প্রত্যেকে তার কারো আত্মীয়, কারো মানে কারো ভাই, কারো চাচা, কারো শ্বশুর, কারো নাদুল ভাই, এই যে এরা একদম একই জায়গার লোক, তাই না? তো এখানে তাদের যে আবেগটা থাকে, তাদের যে আগ্রহটা থাকে যে আমার লোকটাকে আমি নির্বাচিত করে নিয়ে যাব, তো নির্বাচনটা আমরা যতই সব বলি না কেন, এটা একটা প্রতিদ্বন্দ্বিতা এখানে খুব বেশি হয়, এবং ইউনিয়ন পর্যায়ে সহিংসতাটা সবসময় বেশি এসেছে। আমি তো নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করছি সেই 1983 সাল থেকে, ইউনিয়ন পর্যায়ে থেকে শুরু করে উপজেলা নির্বাহী অফিসার। তো এটা হয়ে থাকে। তবে এবারে যেটা হচ্ছে, এটাও কিন্তু আপনি দেখবেন যে ইউনিয়ন লেভেলে যারা কাজ করে, যারা মানে প্রতিদ্বন্দ্বিতা করে, তারা কিন্তু এখন পর্যন্ত আমাদের রাষ্ট্রীয় রাজনীতির সাথে সেইভাবে সম্পৃক্ত না। তারা তাদের নিজেদের সুবিধার্থে কখনো কখনো তারা না, কিন্তু এখন তো দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে, তারা ব্যবহার করে থাকে। এইটাতে আমি আসতেছিলাম, সেটা হচ্ছে যে এখন এই দলীয় প্রতীক যারা নিচ্ছে, তারাই যে কতটুকু সত্যিকার অর্থে সেই দলের কর্মী, সেটাই আমি কিভাবে বলি। আমরা তো একটা অনুপ্রবেশের কালচার ইতিমধ্যে লক্ষ্য করে আসছি, যারা সবাই কম বেশি হয়েছে, এখন খুব বেশি অনুপ্রবেশকারী আসছে। তো এই যে অনুপ্রবেশটা ঘটছে, তারা কি জাতীয় স্বার্থের কথা চিন্তা করে বা তার রাজনৈতিক দলের কথা চিন্তা করে করছে, না তার ব্যক্তিগত মানে স্বার্থ চিন্তা করে তারা এই কাজগুলো করছে? যাতে এই বিষয়টা আমাদের চিন্তার বিষয় রয়েছে আর কি। এখানে চিন্তা করতে হবে, নির্বাচন হলেই প্রতিদ্বন্দ্বিতা হবে, তারা একটা পথ খুঁজে নেবে, এটা একটা পথ প্রতীক আদায় করার জন্য। সেখানেও সংসদ হচ্ছে প্রতীক নিয়ে, অনেক কথা শোনা যাচ্ছে প্রতীক নিয়ে। তো সেই জন্য আমরা মনে করি যে নির্বাচনটা মানুষ, সৎ মানুষের নির্বাচনে আসুক, প্রতিদ্বন্দ্বিতা হলে একটু সেখানে দুর্ঘটনা কিছু কম বেশি ঘটবেই, খুবই স্বাভাবিক। আপনি দেখেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যে ক্যাজুয়ালিটি হয়েছে, আপনি যদি 40 বছরের ইতিহাসটা নেন, দেখুন অন্য ইতিহাসে সেটা নেই। এরকম ক্যাজুয়ালিটি অন্য নির্বাচন করতে হয় না। জাতীয় সংসদ নির্বাচন সর্বোচ্চ পর্যায়ের নির্বাচন, তাই না? সংসদ নির্বাচনটি সেটা কত লক্ষ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ লোকের জন্য একজন সদস্য নির্বাচিত। ওই এমপি সাহেবের, এমপি প্রার্থীতে তাকে কোনো দেখাও নেই। তো এই কারণে ওখানে প্রতিদ্বন্দ্বিতার সাথে মানে রক্ত দিয়ে আমাকে লোককে জিতে জয় করে নিয়ে আসবো, ছিনিয়ে নিয়ে আসবো, এইটা বেশি হয় আর কি ইউনিয়ন পর্যায়ে, এটাই আমি বলছি। এবং ওই প্রতীক পাওয়াটা এখন সেটা আর একটা প্রতিযোগিতা। জি, ধন্যবাদ। জি, আমি আপনার কাছে আবারও আসবো। জনাব নূর খান লিটন, তাহলে রাজনৈতিক দলে অনুপ্রবেশ কি আমাদের জাতীয় স্বার্থকে ক্ষুণ্ণ করছে? দেখেন, রাজনীতিতে অনুপ্রবেশ শব্দটা ইদানিং খুব ব্যবহার করা হচ্ছে। মূল যে ব্যাপারটা, সেই জায়গাতে কিন্তু আমরা যাচ্ছি না। মূল জায়গাটি হচ্ছে রাজনীতি আদর্শের ভিত্তির উপর দাঁড়ানোর কথা। দুর্ভাগ্যজনক হচ্ছে যে আদর্শহীন রাজনৈতিক চর্চার দিকে কিন্তু আমরা ধাবমান। আমরা যে জিনিসটা 60-এর দশকে দেখেছি, 70-এর দশকে দেখেছি, সেই রাজনীতির চর্চাটা কিন্তু, অর্থাৎ আদর্শিক চর্চাটি অনুপস্থিত, আদর্শিক লড়াই অনুপস্থিত। ফলে যে জায়গাটা আসছে আজকে, এই যে ধরেন নির্বাচনে এখন বিরোধী দল নেই ইউনিয়ন পর্যায়ে বলতে গেলে, কিন্তু ইউনিয়ন পর্যায়ে নির্বাচনে আমরা লক্ষ্য করেছি পরিবার একটা ফ্যাক্টর, সমাজ একটা ফ্যাক্টর, গ্রাম একটা ফ্যাক্টর, নানান ফ্যাক্টর কাজ করে। তার ভিতর ইদানিং যুক্ত হয়েছে দলীয় প্রতীক। দলীয় প্রতীক পাওয়ার জন্য এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা, সবকিছু মিলে প্রতিটা স্তরে স্তরে কিন্তু সংঘাত তৈরি করার এক ধরনের অবস্থা বিরাজ করছে। যেখানে দরকার ছিল আদর্শিক রাজনৈতিক চর্চা বিকশিত হওয়ার সুযোগ করে দেওয়া, সেই জায়গাটিতে কিন্তু আমরা খুবই দুর্বল। ফলে দেখা যাচ্ছে যে বিরোধী দল থাকুক আর না থাকুক, নিজের দলের মধ্যে যেহেতু আদর্শ চর্চা কোনো দলের নাই, সেই জন্য দেখা যায় নানান ধরনের প্রতিদ্বন্দ্বিতা, এবং এই প্রতিদ্বন্দ্বিতা জীবন হানির মতো ঘটনাও উস্কিয়ে দেয়। এখন প্রশ্ন হচ্ছে যে এটা তো আপনার ইউনিয়ন পর্যায়ের নির্বাচন, এই নির্বাচনের ক্ষেত্রে আমরা বিগত দিনে কি দেখেছি? গোত্র, পরিবার, তারপর আমরা দেখেছি গ্রামে গ্রামে সংঘাত। তখন কিন্তু দলীয় প্রতীক ছিল না, কিন্তু সংঘাত ছিল, সন্ত্রাস ছিল, হত্যাকাণ্ড সংগঠিত হতো, বহু মানুষ আহত হতেন, নিহত হতেন। এখনো যে পরিবেশ এসছে, আমাদের আকাঙ্ক্ষা ছিল অন্ততপক্ষে এই জায়গাটিতে সেই ধরনের সংঘাতগুলি এড়িয়ে যাওয়া সম্ভব হতে পারত। কিন্তু ওই যে বললাম,
রাজনীতিতে যখন আদর্শ অনুপস্থিত থাকে এবং রাজনীতি যখন মাসেলম্যানদের কুক্ষিগত হয়ে যায়, দুর্নীতিবাজদের কুক্ষিগত হয়, লুটেরাদের কুক্ষিগত হয়ে যায় রাজনীতি, তখন রাজনীতিতে এই ধরনের আবহ থাকবে। এটা খুব স্বাভাবিক। এখান থেকে বেরিয়ে আসতে হলে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে পরিচ্ছন্ন রাজনীতির জন্য সর্বাত্মক চেষ্টা করা। সেটা দলের নেতৃত্ব সেটা চাইতে হবে, সেইভাবে দলকে সাজাতে হবে এবং জনগণকেও এখানে সচেতন হতে হবে যে আমি আমার প্রতিনিধি কি কি বিবেচনা করব। সেই জায়গাটিতে সবচেয়ে বড় যে জায়গাটি সেটা আমি মনে করি আদর্শ। আদর্শ 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 থেকে আমরা যত পিছিয়ে যাচ্ছি তত কিন্তু আমাদের ভিতর সংঘাত, সন্ত্রাস এবং লুটপাট করার প্রবণতা এই জিনিসগুলো বাড়ছে। ফলে আমরা দেখছি যে অপোনেন্ট গ্রুপ শক্তিশালী না হলেও নিজেরা কিন্তু আমরা প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হচ্ছি এবং এক ধরনের সংঘাতময় পরিস্থিতি। আপনার কাছে আমি আবার আসবো। আমাদের সঙ্গে অজয় দাশগুপ্ত যুক্ত হয়েছেন, তিনি সিনিয়র সাংবাদিক। আপনাকে স্বাগত জানাচ্ছি। রাজনৈতিক দলগুলোতে যে অনুপ্রবেশ ঘটছে, যে বিষয় নিয়ে এখন অনেকেই সোচ্চার হয়ে উঠছেন, এটি কি রাজনৈতিক দলের আদর্শ থেকে সরে আসার প্রমাণ হিসেবে আপনি দেখতে চান, জনাব অজয় দাশগুপ্ত? রাজনৈতিক দলে অনুপ্রবেশ, এখন আদর্শ কোনটাকে ধরবো? যারা সন্ত্রাস করে, যারা সাম্প্রদায়িকতা ছড়ায়, তারাও তো এটাকে একটা আদর্শ মনে করে। মানে যারা সন্ত্রাস এবং সাম্প্রদায়িকতা তাদের আদর্শ। কাজে আমি যদি আদর্শ বলি, আদর্শ থেকে সরে যাচ্ছে। যারা 1971 সালে বাংলাদেশ চায়নি, তারা স্বাধীনতার পরে যখন এইসব দল নিষিদ্ধ করা হয়েছে তখন নানা দলে ছড়িয়ে গেছে। একদল জাসদে গেছে, একদল মৌলানা ভাসানী সাহেবের সঙ্গে গেছে, একদল আওয়ামী লীগের সঙ্গে গেছে, তাই না? তো নানান দলে গেছে আর কি। তো এখন সেটা তো আদর্শ কোনটাকে বলবো? এখন আমার নৈতিক অবস্থানটা কোথায়? আমি আমার নৈতিক অবস্থানটাকে মনে করি যে 71-এর আদর্শ হচ্ছে আমার মুক্তিযুদ্ধের আদর্শ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, শোষণহীন সমাজ। এইগুলো যখন আঘাত করেছে, সামরিক শাসন দিয়ে এটা চরম আঘাত হানা হয়েছে। সামরিক শাসন জারি করে কোনো পার্লামেন্ট ছাড়া এক ব্যক্তি, জিয়াউর রহমান বা বিচারপতি, দেখেন প্রধান বিচারপতি ছিল, বিচারপতি সাইন, তিনি বলছেন যে জোর করে তাকে করানো হয়েছে, কিন্তু তিনি তো পদত্যাগ করেন নাই। যখন তিনি সংবিধান থেকে জিয়াউর রহমান তিনি পদত্যাগ করার পরে তিনি তো বলেন নাই যে আমাকে বন্দুকের জোরে পদত্যাগ করানো হয়েছে। তিনি বলেছেন আমি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছি, একজন প্রধান বিচারপতি। কাজে এইটাকেও তো আমরা আদর্শ মনে করতে পারি। আজকে বাংলাদেশে যে সমস্যা তৈরি হয়েছে, রাজনৈতিক দল বদল, এটা ভারতে আছে দল বদল, ইউরোপ আমেরিকায় হয়তো এতটা নেই, কিন্তু ভারতে রাজ্যে রাজ্যে দেখি। একবার দেখলাম আমরা 78-এ ইন্দিরা গান্ধী কংগ্রেসের একজন প্রধান নেতা, হ্যাঁ, যিনি তার রাজ্যে ইন্দিরা গান্ধী 77-এ পরাজিত হওয়ার পরে তার রাজ্য থেকে নির্বাচিত হতে সাহায্য করেছেন, তিনি দেখা গেল যে বিপরীত শিবিরে হাজির হয়েছেন। সেগুলো হয়, কিন্তু বাংলাদেশে এই আদর্শ কোনটাকে বলবো সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন আরেকটি আদর্শ হচ্ছে এই যে আমি কি এই বঙ্গবন্ধু যেমন বলেছিলেন যে আমি শোষিতের পক্ষে, এটা একটা আদর্শ। আর ধরেন এই যে নূতন দল বলেন, পুরানো দল বলেন, সামরিক শাসকদের বহুজনের দল বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে তো শখানেক দলের লাইসেন্স দিয়ে দিছিল, এবং আমি নিজে সেই সময় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলাম, উৎসাহ দিচ্ছে, বিভিন্ন জনকে ডেকে এনেছে যে তুমি একটা আবেদন করো, তোমাকে অনুমোদন দেওয়া হবে, অর্থ দেওয়া হয়েছে, অপপ্রচার করার জন্য অর্থ দেওয়া হয়েছে সামরিক শাসকরা। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে গণতন্ত্রের আমলে আমরা এটা দেখেছি। 91-এর এরশাদ বিরোধী আন্দোলন যখন পতনের পরে, যখন 91-এর সামরিক শাসনের পতনের পরে নির্বাচিত, তখন দেখলাম যে কেরামত আলী এবং এম কে আনোয়ার দুইজন আওয়ামী লীগের নমিনেশন পাওয়ার জন্য ধানমন্ডি 32 নম্বরে গেছে। তারা যখন শুনলো যে ওখানে অলরেডি বুকড হয়ে গেছে ওই 2 আসনে, কুমিল্লা এবং পটুয়াখালীর আসনে আওয়ামী লীগ তার প্রার্থী ঠিক করে ফেলেছে, ওখান থেকে সোজা চলে গেল বিএনপির এই ধানমন্ডি 7 নম্বর রোডের কার্যালয়, নির্বাচনী কার্যালয়, এবং ওখান থেকে মনোনয়ন। আমরা সাম্প্রতিক সময়েও দেখেছি এরকম। এইগুলো হচ্ছে ভয়ঙ্কর প্রবণতা, এবং
এইগুলো মানে কোনোভাবে এই ধরনের যে মানে সংকীর্ণ স্বার্থে, ব্যক্তির স্বার্থে দল বদল, আজকে এই নতুন একটা দল দেখলাম ইতিমধ্যে 3-4 বদল হয়ে গেছে আর কি, অথচ আমার মুখে কিন্তু গণতন্ত্রের কথা এবং আমরা তাকে বাহবা দেই যে গণতন্ত্রের নতুন ধ্বজা নিয়ে হাজির হচ্ছে। এইগুলো কোনোভাবেই কাম্য হতে পারে না। বাংলাদেশের রাজনৈতিক আদর্শ একটাই হওয়া উচিত, আপনি সরকারি দল করেন, বিরোধী দল করেন, 71 মুক্তিযুদ্ধ, লাখ লাখ শহীদের রক্তদানে অর্জিত বাংলাদেশ, সোনার বাংলা, স্বপ্নের বাংলাদেশ, সেইটার পক্ষে থাকা হচ্ছে প্রকৃত রাজনৈতিক আদর্শ। জি, অনেক ধন্যবাদ আপনাকে। জনাব কাজী রিয়াজুল হক, রাজনীতি এবং আদর্শ কি পরিস্থিতি এখন বাংলাদেশে আপনি দেখেন? না, এটা তো আমরা এতক্ষণ আলাপ করলাম, নূর খান সাহেবও বলেছেন, আমাদের দেশভক্ত বলেছেন, তো এবং সেটা আমরা সবাই জানি কি অবস্থা। এটা দিন দিন যত দিন যাচ্ছে তত এটা ক্রমে ক্রমে একটা ধস নামছে আর কি। তো আদর্শের থেকে তারা ততটা বেশি বিচ্যুত হয়ে যাচ্ছে দিন দিন। কারণ হচ্ছে যে আমাদের সামাজিক মূল্যবোধটা নষ্ট হয়ে গেছে। কারণ শুধু রাজনীতির ক্ষেত্রে, রাজনীতির বাইরে সমাজ জীবনে যান, সব জায়গায় যান, আমাদের মূল্যবোধটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি এই ক্ষেত্রে যে কথাটা বলতে চাই, যেটা খুব প্রয়োজন, নেগেটিভ কথা না বলে একটু পজিটিভ কথা বলতে চাই, সেটি হচ্ছে যারা রাজনীতি করেন, যারা সরকারি চাকরি করেন, যারা সমাজ সেবা করেন এবং এবং এইভাবে বিভিন্ন যারা বিভিন্ন কাজের সাথে যারা জড়িত আছে, না প্রত্যেকেই কিন্তু একটা ইম্পর্টেন্ট প্লেয়ার in the field of preparing a good administration, in the field of preparing rule of law in the country. এখানে প্রত্যেকে কিন্তু গুরুত্ব দায়িত্ব আছে, সরকারের দায়িত্ব আছে, নির্বাচন কমিশনের দায়িত্ব আছে, জনগণের দায়িত্ব আছে, এবং রাজনৈতিক দল যে তার যাই তার আদর্শ থাকুক না কেন, মানে যাই তাদের ইয়ে থাকুক না কেন, তাদেরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব এখানে রয়েছে বলে আমি মনে করি। জনগণ কিভাবে দায়িত্ব পালন করতে পারে? সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, সেটি আমি আসছি, জনগণের ভিতরে সহনশীলতা থাকতে হবে, জনগণের ভিতরে মানবিক মর্যাদা থাকতে হবে, জনগণকে তাদের নিজেদেরকে অপকর্ম থেকে তাদেরকে দূরে রাখতে হবে, এবং খারাপকে খারাপ বলতে হবে, ভালোকে ভালো বলতে হবে, সাহসের সাথে বলতে হবে। এখানে রাজনৈতিক দলগুলোর সেই এক, কারণ তারা জনগণের প্রতিনিধি, কেউ নির্বাচিত কেউ নির্বাচিত না, কিন্তু তারা জনগণকেই প্রতিনিধিত্ব করে। বিভিন্ন আপনার প্রাতিষ্ঠানিক ইয়েতে জায়গায় না করতে পারলেও সামাজিক ভাবে তারা প্রত্যেকে এক একটা জায়গায় প্রতিনিধিত্ব করে। আমি এখানে একটা কথা বলতে চাই, যেটা আমাদের মানে কথা প্রসঙ্গে এসে যায়, যে আমি কোনো বিদেশি দেশের প্রশংসা করছি না, কিন্তু আমাদের কাছে যারা গণতন্ত্রের, যাদেরকে আমরা মনে করি যে গণতন্ত্রের চর্চাটি আছে, একটা ব্রিটিশকে বলতে গেলে বলতে হবে যে গণতন্ত্রের চর্চা সেখানে আছে, সেখানে অনেক ভুল ত্রুটি আছে, তাদের মাঝেও দোষ ত্রুটি আছে। ঠিক তেমনি ভাবে আমরা যদি ভারতেরটা দেখি, ভারতেরও কিন্তু গণতন্ত্রের একটা চর্চা আছে, তাদের কিন্তু রাজনৈতিক নেতৃত্বের মধ্যে একটা শ্রদ্ধাবোধ আছে। আর আমি যদি আপনাকে কেউ কিছু মনে করবেন না, আমি যদি একটা খুব সাধারণভাবে একটা কথা বলি আমাকে আমার সামান্য জ্ঞান থেকে, সেটা হচ্ছে যে আমি বঙ্গবন্ধুর অসাধ্য আত্মজীবনীর মধ্যে, আমরা তো অনেক আত্মজীবনী পড়েছি, নেহরুর সবগুলো বই আমরা পড়েছি, বঙ্গবন্ধুর অসাধ্য আত্মজীবনীর মধ্যে মানুষের মধ্যে শ্রদ্ধাবোধটা কত, যিনি সারা জীবন ধরে তিনি যার বিরুদ্ধে বিদ্রোহ ইয়ে করে আসছেন, যাদের মধ্যে সংগ্রাম করে আসছেন, তাদের প্রতি তার কি শ্রদ্ধাবোধ ছিল, মানুষকে তিনি কত সম্মান করতেন। তো এই যে শ্রদ্ধাবোধটা, এই মূল্যবোধটা আমাদের ভিতরে নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের যেটা করতে হবে, আসল জায়গাটা আছে, আমাদের একটা শক্ত নির্বাচন কমিশন থাকতে হবে, which will be supported by all groups of people, all political parties, all civil society, সবাইকে তাকে প্রথমে সুযোগ দিতে হবে, তাকে দেখতে হবে, তাকে প্রথমে শত্রু ভাবার কোনো কারণ নেই। আপনার টিএন সেশন আমরা জানি, ভারতের টিএন সেশন, হি ওয়াজ এ সিভিল সার্ভেন্ট, উনি ভারতের ক্যাবিনেট সেক্রেটারি, আইএফ অফিসার ছিলেন, উনি ভারতের ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন। সেই টিএন সেশন স্টিল ইজ দ্য লেজেন্ড সোর্স অফ ইন্সপিরেশন ইন এস্টাবলিশিং ডেমোক্রেসি ইন দ্য কান্ট্রি, যার জন্য ভারত এখনো ডেমোক্রেসিটাকে ধরে রাখতে পারছে, তাদেরও ভুল ত্রুটি আছে। তা আমি যার জন্য বলি, মাত্র 6 বছর উনি দায়িত্বে ছিলেন, 1990 থেকে 1996, তখন আমরা সরকারি চাকরি করি, আমরা নির্বাচন করছি, এবং তার নির্বাচন দেখেছি উনি যে কোড অফ কন্ডাক্ট তৈরি করেছিলেন, যে কিভাবে নির্বাচন পরিচালনা করবেন, উনি কাউকে কোনোদিন কোন রকম কেয়ার করেননি, উনি নিজে যেটা করেছেন
দ্যাট ইজ ফাইনাল। উনি একটা কথা বললেন, দ্যার ইজ বিটুইন গড এন্ড মি, এটা ওনার কথা ছিল, যে ভগবান আর মানে আল্লাহ আর আমার মাঝখানে আর কিছু নেই। এই চিন্তা করতে হবে, যার জন্য হি ওয়াজ সাপোর্টেড এন্ড হি ওয়াজ রেসপেক্টেড এন্ড হি কুড এস্টাবলিশ দিস ডেমোক্রেসি, আর এই যে ইনস্টিটিউশনকে গড়ে তুলে ধরতে পেরেছিলেন। আমাদের দেশে আমরা দেখেছি কয়েকটা নির্বাচন অত্যন্ত দক্ষতার সাথে তারা পরিচালনা করেছে। ইনসেশনের সাথে আমি কম্পেয়ার করছি না, আমি যদি আফগানিস্তানের সাহেবের ওখানে যাই, আপনি দেখবেন আফগানিস্তান কত চমৎকার ভাবে দুটো এত স্ট্রং পার্টি, ভারতে কিন্তু বিভিন্ন দল আছে, আমাদের দুটো স্ট্রং পার্টি সমান সমান যায়, তাদের মধ্যে কি চমৎকার ভাবে নির্বাচনটা করে দিয়ে গেছে। এটা আমাদের আরো কিছু ঘটনা আছে হয়েছে, তা আমাদের পক্ষে এটা সম্ভব। এই জন্য আমি যে বলি যে আমাদের তাদেরকে সহযোগিতা করতে হবে, যেই নির্বাচন কমিশনার হয়ে আসুক না কেন, একটা মানুষ নির্বাচন কমিশনের আসার আগের থেকে তাকে সমালোচনা শুরু করতে হবে, তাকে কাজ করার সুযোগ দিতে হবে, সুযোগ দিয়ে দেখতে হবে, এবং সেইখানে আমরা দেখতে পারি যে এরকম লোককে যেন আসে সেই চেষ্টা আমাদের করতে হবে। তার জন্য যা কিছু প্রয়োজন সেই প্রয়োজনীয় কাজগুলো সরকার বা রাষ্ট্র, আমি রাষ্ট্রই বলবো, রাষ্ট্র যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো তারা সঠিকভাবে পালন করে সঠিক লোককে তারা ওখানে বসিয়ে দেবেন, যাতে তারা এই দেশের মানুষের জন্য কিছু কাজ করে যেতে পারে। সবসময় যদি নিজের ঝগড়াই করি তাহলে কাজ করবো কোন সময়, কাজ তো করার সুযোগ পাবো না, তাই না? কাজ তো করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে, যেই আসুক না ক্ষমতায়। ধন্যবাদ। ঝগড়া করে সময় চলে গেলে কাজ হবে কখন না? একটা বিরতি নেই, সুপ্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। জনাব নূর খান লিটন, সমালোচনা চলতে থাকলে কাজ করার সুযোগ পাওয়া যাবে কখন? নির্বাচন কমিশন গঠন হলে তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া এটাই দরকার বলে মনে করছেন জনাব কাজী রিয়াজুল হক, কি বলবেন আপনি? প্লিজ একটু রিপিট করেন। আমরা শুরু করেছি, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি জি, জনাব নূর খান লিটন, আপনাকে দিয়ে এই পর্ব শুরু করি। জনাব কাজী রিয়াজুল হক বলেছেন যে নির্বাচন কমিশন যেটি গঠিত হবে তাকে কাজ করার সুযোগ দিতে হবে, শুরুতেই যেন সমালোচনা শুরু হয়ে না যায়। সমালোচনা চলতে থাকলে কাজ করার সুযোগ মেলে কখন? আপনার কি মত জনাব নূর খান লিটন? আমি একটু তার আগে বলে নিতে চাই, অজয়দার যে কথাগুলো বললেন, আদর্শের ভিত্তিটা কি হয়? কারণ সবাই তো আদর্শ বলে, যে যেইটা মতাদর্শের সমর্থন করুক না কেন সেটাকে সে তার আদর্শ মনে করে। আমরা কিন্তু ভিত্তিটা যদি ধরে নেই যে আমার মুক্তিযুদ্ধ যে কারণ, মানে মুক্তিযুদ্ধ যে কারণে সংগঠিত হয়েছিল, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেটা অ্যাচিভ করতে চেয়েছিলাম, গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, ধর্মনিরপেক্ষতা বলেন, জাতীয়তাবাদ বলেন, এই জায়গাটিকে যদি আমরা ধরে নেই তাহলেও একটা জায়গা আমাদের মনে রাখতে হবে যে এর একটি বাদ দিয়ে আরেকটি সম্পূরক হবে না। যেমন গণতন্ত্র বাদ দিয়ে আপনি ধর্মনিরপেক্ষতার জায়গায় যেতে পারবেন না, আবার এইটা বাদ দিয়ে আপনি সমাজতন্ত্রের জায়গায় যেতে পারবেন না। নির্বাচন কমিশনটা খুবই জরুরি, দরকার হচ্ছে এমন একটি নির্বাচন কমিশন, কারণ আমাদেরকে স্বীকার করে নিতে হবে যে গত কয়েকটি নির্বাচন নিয়ে কিন্তু নানান রকম প্রশ্ন জনমনে রয়েছে, আমার নিজের মনেও আছে। সেরকম একটি নির্বাচন আমি চাই না, কারণ সেরকম একটি নির্বাচনের মধ্য দিয়ে আমার ভোট কাউন্ট হচ্ছে না, অর্থাৎ আমি আমার খুশি মতো ইচ্ছা মতো স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে পারছি না, বা ভোট প্রয়োগ হলেও সেইটি কাউন্ট হচ্ছে কিনা সেটি নিয়ে সন্দেহ রয়েছে। সুতরাং আমরা চাই যে জনগণ তার প্রতিনিধি নির্বাচিত করবে, এর মাঝখানে কোনো কৌশল চালাকি থাকবে না। আমরা নির্বাচন কমিশন সেরকম একটি নির্বাচন কমিশন চাই যেটা আইন দ্বারা পরিচালিত হবে, এবং সেই নির্বাচন কমিশন যাতে আমাদেরকে সেরকম একটি নির্বাচন দিতে পারে যে নির্বাচনের কথা ইতিমধ্যে রিয়াজ ভাই বললেন, ইন্ডিয়ান একজন নির্বাচন কমিশনারের কথা, আমরা অন্তত সেই রকম একটি নির্বাচন যাতে করতে পারি যে জনগণ ভোট দিলে তার প্রতিনিধি তিনি নির্বাচিত করতে পারবেন। প্রতিনিধি কারা নির্বাচিত হবেন, ওই যে আমার মূল ভিত্তি যে আছে, আমার আদর্শিক যে জায়গাটা, সেই জায়গাটা আমাকে খেয়াল রাখতে হবে। এটি হচ্ছে আমি মনে করি। আমি কোনো অবস্থাতেই সমালোচনা চাচ্ছি না একটা সুষ্ঠু নির্বাচনের জায়গায়, কিন্তু ততটুক সমালোচনা, ততটুক আলোচনা আমাকে করতে হবে যাতে সুষ্ঠু নির্বাচনটা ওই নির্বাচন কমিশন করতে পারে। নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া থেকে শুরু করে কার্যক্রমে সব ক্ষেত্রে যাতে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হয় এবং জনগণের মত কিভাবে প্রতিফলিত হবে সেই জায়গাটি খুব স্পষ্ট করা দরকার। ধন্যবাদ।
জি, জনাব কাজী রিয়াজুল হক, কিছুটা সমালোচনা তো নির্বাচন কমিশনকে ঠিকঠাক মতো কাজ করতে একটা চাপ তৈরি করবে, তাই নয় কি? এক্স্যাক্টলি। না, তার আগে নূর ভাই যে কথা বলছেন তাকে আমি একটা সমর্থন করে একটা কথা বলছি, সেটি হচ্ছে যে হ্যাঁ, আমাকে আমি একজনকে বসিয়ে দিলাম তা তো হবে না, আমাকে দেখে শুনে বসাতে হবে, যার গ্রহণযোগ্যতা আছে তাকে বসাতে হবে, যে সাহস করে কাজ করতে পারবে তাকে বসাতে হবে। এই বসানোর সময়টা ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। তারপর বসার পরে তারপর তাকে কাজ করার সুযোগ দিতে হবে, এবং কাজ করার সুযোগ যদি দেওয়ার একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমরা শব্দটি মনে রেখেছি, 1971 সালে যে মুক্তিযুদ্ধ আমরা করেছি, সেই মুক্তিযুদ্ধের জন্য মাঠ প্রস্তুত করতে হয়েছিল। 23 বছর ধরে বঙ্গবন্ধু সেই মাঠ প্রস্তুত করেছেন। বিশেষ করে পরবর্তীকালে 6-7 বছর 66 সেই 6 দফা থেকে শুরু করে আপনার 70-এর নির্বাচন পর্যন্ত এই 6 বছর উনি মাঠ গরম করে ফেলেছিলেন। সমস্ত জনগণ তখন ক্ষমতাশালী হয়ে গেছিল, দে আর এম্পাওয়ার্ড লাইক এনিথিং, যার জন্য তারা কিন্তু, উনি তখন তো নির্বাচিত প্রধানমন্ত্রী হননি, উনি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার হয়েছিলেন, সে সবচেয়ে বেশি ভোট পেয়েছিল, 167 সিট তার হাতে আউট অফ 300। কিন্তু তখন কিন্তু মানুষ তার কথা মেনে নিয়েছিল, তাকে ধরে নিয়েছিল উনি আমাদের দেশ চালাবেন। তো এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো মানুষকে উনি সম্পৃক্ত করতে পেরেছিলেন। আমি বলবো নির্বাচন কমিশন যারা আসবে তাদের একটা দায়িত্ব আছে, তাদের দায়িত্ব আছে যে মানুষকে, নির্বাচন কমিশন তো মানুষেরই কমিশন, জনগণকে তাদের অধিকার দিতে হবে, জনগণকে তাদের আকাঙ্ক্ষা, তারা যেটা চায়, এক্সপেকটেশন পূরণ করার সুযোগ দিতে হবে, আর জনগণকে তাদের পক্ষ থেকে ক্ষমতায়ন করতে হবে। কেন লোকেরা নির্বাচন কেন্দ্রে যাবে না? আমি দেখেছি যে বুড়া মানুষ 80 বছর বয়স, আগে তো 80 বছর বাঁচত না, 80 বছর বয়সে মানুষকে ওই আপনার ওই পাল্লার মতো একটা ইয়ে করে ঘাড়ে করে আপনার মানে বানিয়ে নিয়ে তাকে ওইভাবে নিয়ে যাচ্ছে, তারা ডলার মধ্যে নিয়ে আসছে। জনাব কাজী রিয়াজুল হক, আপনার কাছে আমার একটি বিষয় জানার আছে, সেটি হলো রাজনৈতিক দলের কর্মীর বাইরে যারা আছেন জনগণ, তাদের কি সত্যিই কোনো ভয়েস আছে? না না, জনগণ যারা রাজনৈতিক দলের কর্মী তারা কিন্তু জনগণের একটা অংশ। আচ্ছা, তাহলে রাজনৈতিক দলের কর্মী তো কেন্দ্র থেকে পাঠানো সিদ্ধান্ত পক্ষে থাকবে, আওয়ামী লীগের কর্মীরা আওয়ামী লীগের কথা বলবে, বিএনপির কর্মীরা বিএনপির কথা বলবে। না না, তাদেরকে আমি যেটা বলছি যে যাদের যেটা হক সেই কথা বললে তারা টিকতে পারবে। আপনি যে চিটাগংয়ের মেয়র নির্বাচন দেখেন, তখন নির্বাচন কমিশন কিচ্ছুই করার থাকে না। আমি নিজে প্রশাসনের কাজ করেছি, তো জনগণ যেটা বলবে আপনার সেটা মানতে হবে, জনগণের ন্যায্য কথাটা। চিটাগংয়ের মেয়র নির্বাচনটা দেখেন, মহিউদ্দিন সাহেবের নির্বাচন, কিভাবে জনগণ সেই নির্বাচনের প্রতিদ্বন্দ্বী মানে বিজয়কে তারা কিভাবে জনগণ ছিনিয়ে এনেছিল, তাই না? জনগণ ছিনিয়ে এনেছিল। অতএব জনগণকে আপনি যদি কি বলে এম্পাওয়ার করতে পারেন, এই জনগণ তো তখন এই যারা ক্ষুদ্র অংশ আছে, এই ক্ষুদ্র অংশ তখন হারিয়ে যাবে, ওরা চলে যাবে কোথায়? যখন জনগণ এম্পাওয়ার হয়ে যাবে। বন্যার যখন বঙ্গোপসাগরটা যখন ঢেউ আসবে, তখন এই খালের পানি সব সরে যাবে, ওরাই সব খাবারকে নিয়ে নেবে। তো জনগণ হচ্ছে সেই সাগরের ঢেউয়ের মতো আসবে। কিন্তু জনাব কাজী রিয়াজুল হক, কয়েকটি নির্বাচনে ভোটারদের উপস্থিতি সন্তোষজনক ছিল না। একদম ঠিক, 100% ঠিক। এটা তো আমাদের ব্যর্থতা রয়েছে, নির্বাচন কমিশন তাদেরকে যেভাবে এনকারেজ করার কথা ছিল, জনগণকে যে নিশ্চয়তা দেওয়ার কথা ছিল, সেই নিশ্চয়তা নির্বাচন কমিশন তাদের দিতে পারেনি, বা নিশ্চয়তা আলটিমেটলি তারা পায়নি। আপনি যে 2001 সালের নির্বাচন আপনি দেখেন, 91 সালে একটা নির্বাচন হলো, 96 সালে একটা নির্বাচন হলো, চমৎকার, যার যা রায় হলো তারা রায়টা মেনে নিল, ডিসিপ্লিন রয়েছে, মেনে নিয়েছে, কোনো বিশৃঙ্খলা আমার দেশে হয়নি, তাই না? কিন্তু 2001 সালের নির্বাচনটা যদি আপনি দেখেন, ওই নির্বাচনের রাত্রে যে জিনিসটা আমাদের সবচেয়ে গর্বের ছিল, যে অসাম্প্রদায়িক চরিত্র আমাদের, বাংলাদেশ স্বাধীনতার একমাত্র কথা ছিল যে আমাদের অসাম্প্রদায়িক দেশ পেয়েছি, কারণ পাকিস্তান সাম্প্রদায়িক রাষ্ট্র। আমি সেদিন আপনাদেরকে জেনে বলেছি, আগে ছিল রাষ্ট্র ছিল সাম্প্রদায়িক, মানুষ ছিল অসাম্প্রদায়িক, কিন্তু এখন যেটা হয়েছে উল্টাটা, এখন রাষ্ট্র হয়েছে অসাম্প্রদায়িক, মানুষ হয়েছে সাম্প্রদায়িক। এই যে ঘটনাগুলো ঘটলো 2001 সালের অক্টোবর মাসে, এই যে আমি আপনার কথা সূত্র ধরে জনাব অজয় দাশগুপ্তের কাছে একটু যেতে চাই। জি, আমি জনাব কাজী রিয়াজুল হক আবার আপনার কাছে আসবো আশা করছি। জনাব অজয় দাশগুপ্ত,
মানুষ সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে কি সত্যি? তো তাহলে এটা ঘটলো কেন সেদিন পূজা মণ্ডপে? হ্যাঁ, আমি আজকে একজনের বক্তৃতা শুনছিলাম, বড় জাতীয় নেতা পর্যায়ের নেতাই, যে বাংলাদেশ থেকে যদি 1 কোটি হিন্দুকে ভারতে তাড়িয়ে দেওয়া হয়, তাইলে তো ভারত থেকে 20 কোটি মুসলিম চলে আসবে, আমরা তাদের কোথায় আশ্রয় দেব? তিনি কিন্তু অসাম্প্রদায়িক মনোভাব চিন্তা থেকেই বলেছেন। কিন্তু আমি মনে করি যে দিস শুড নট বি দ্য অ্যাপ্রোচ, দিস শুড নট বি দ্য অ্যাটিটিউড। শুধু আমার লোক অল্প তাড়িয়ে দিলে আমার বেশি আসলো, সেই কারণে আমি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, তা কিন্তু না। আমি কিন্তু নৈতিক অবস্থান থেকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। আমি এইটা বলতে পারি যে হ্যাঁ, আজকে যদি ভারত বলে যে আমার হিন্দু ছাড়া কেউ থাকবে না, বাংলাদেশ যদি বলে মুসলমান ছাড়া কেউ থাকবে না, তা আপনি দেখেন আফগানিস্তানে তো মুসলমান ছাড়া কার্যত কেউ নাই, তারা কি হানাহানি মুক্ত? মধ্যপ্রাচ্যের দেশগুলো একসময় এই ইরাক, লেবানন, মিশর, এইসব দেশগুলোতে তো 1/3 পপুলেশন ছিল খ্রিস্টান, এখন তো একক মুসলিমের দেশ হয়ে গেছে, কিন্তু হানাহানির কোনো শেষ আছে? পাকিস্তান 71-এর পরে পশ্চিম পাকিস্তান যে পাকিস্তান হয়েছে, হানাহানির কোনো শেষ আছে? শেষ নাই তো। কাজেই সাম্প্রদায়িকতা লালন করে মধ্যপ্রাচ্যে দেখেন সৌদি আরবের সাথে ইয়েমেনের কেন লড়াই? উভয় তো একই ধর্মের অনুসারী, তাই না? সিরিয়া বলেন, আপনি লিবিয়া বলেন, সবই তো সংঘাতপূর্ণ, এমনকি একই ভাষার দেশ, তাই না? এই জায়গাটা থেকে, এই অবস্থান থেকে আজকে আপনি দেখেন এই নিউজিল্যান্ডে এক সময় তো মনে করছে যে এর চেয়ে শান্তিপূর্ণ দেশ আর নাই, সেইখানে মুসলমানদের উপরে হামলা চালাচ্ছে ভয়ঙ্কর মারণাস্ত্র নিয়ে আর কি। এইটা বা ট্রাম্প সাহেব যে নীতি নিয়ে আসছে, ধর্মান্ধতা এবং আমেরিকান জাতীয়তাবাদ দুইটা একসঙ্গে, খ্রিস্টান ধর্মান্ধতা, কিন্তু সেই জায়গা বাংলাদেশ এই জায়গাটায় উন্নতি অগ্রগতির কোনো সম্ভাবনা নাই, হানাহানির দেশ হলে। এই কারণে মানুষ সাম্প্রদায়িক আর রাষ্ট্র অসাম্প্রদায়িক না, এই বিতর্কে আমি যাব না। আমি মনে করি যে বাংলাদেশকে এগিয়ে যেতে হলে, বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে হলে অবশ্যই মানুষকে অসাম্প্রদায়িকতা এবং সেই শিক্ষাটা গ্রাম পর্যায় থেকে স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানে, হাটে বাজারে, দৈনন্দিন আচরণে অপরের প্রতি শ্রদ্ধাবোধ, অসহিষ্ণুতা কোনোভাবেই প্রশ্রয় না দেওয়া, এই অবস্থানটায় বাংলাদেশকে যেতে হবে। দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক দল এই অবস্থানটা নিচ্ছে। কার কার দায়িত্ব, মানে কে এই উদ্যোগ নেবে? রাজনৈতিক দল সর্বাগ্রে দেশ পরিচালনা করতে চায়, কাজেই দেশের মানুষ কি নীতি আদর্শ অনুসরণ করবে সেইটা নির্ধারণ করা, তারা যে সিদ্ধান্ত নেবে সেটা পড়বে প্রশাসনে, আইন শৃঙ্খলা বাহিনীতে। এখন দেখেন কুমিল্লায় ওসি সাহেব থানার, তার সামনে বসে কিন্তু ভিডিও করে প্রচার করলো যে মুসলমানরা তোমাদের মানে রুখে দাঁড়াও, এগিয়ে আসো, হিন্দুরা মন্দিরে কোরআন রেখেছে। ওসির কিন্তু মনে হলো না যে একটা ভয়ঙ্কর অপরাধ তার চোখের সামনে সংঘটিত হচ্ছে, কাজেই তার প্রথম দায়িত্ব হচ্ছে এই লোকটাকে থামানো, এই লোকটাকে বন্দি করে থানায় নিয়ে যাওয়া। উনি কিন্তু ওইটা চলতে দিলেন। তার মানে কি, তার মনের মধ্যেও সংশয় ঢুকে গেছিল যে নিশ্চয়ই হিন্দুরাই এটা করছে, করতে পারে কোন দুষ্কৃতকারী, সে তো হিন্দু না, সে তো সন্ত্রাসী, সে তো মানুষে মানুষে হানাহানির উস্কানি দেয়। একজন মুসলিম যদি করে, সে তো মুসলিম ধর্মাবলম্বী, ইসলাম ধর্মাবলম্বী বলবো না, তাকে আমি সন্ত্রাসী বলবো। হোলি আর্টিজান যারা করেছে তারা সন্ত্রাসী, তাকে আমি ধর্মের আবরণে ফেলতে চাই না। এই শিক্ষাটা মানুষের মধ্যে দিতে হবে এবং এই ক্ষেত্রে রাজনৈতিক দলের দায়িত্ব সবচেয়ে বেশি বলে আমি মনে করি। কিন্তু রাজনৈতিক দলের মধ্যে তো মতভিন্নতা আছে, বিভেদ আছে। ওই যেখানে বললাম যে আদর্শ কোনটা হবে, অসাম্প্রদায়িক আদর্শ নাকি সাম্প্রদায়িক আদর্শ, আদর্শ তো আপনি দুইটাই ধরতে পারেন। আমি মনে করি সাম্প্রদায়িক আদর্শে কোন দেশের, কোন সমাজের উন্নতি অগ্রগতি সম্ভব না। মানুষে মানুষের সম্প্রীতির বন্ধন, বিজ্ঞান সভ্যতা যত অগ্রগতি হয়েছে, যে দেশ যত বেশি সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়েছে, শ্রেণী পেশা সবাইকে ঐক্যবদ্ধ করতে পেরেছে, মানবতার জয়গান করতে পেরেছে, সেই দেশ তত এগিয়ে গেছে। অন্যরা পিছিয়ে পড়েছে। পাকিস্তান যেমন, আফগানিস্তান যেমন, মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন, এত সম্পদ মধ্যপ্রাচ্যে আগাতে পারছেন। আমেরিকা শোষণ করছে, ব্রিটেন শোষণ করছে সামরিক শক্তির বল। এই তাদের এই সম্প্রীতির জায়গা থেকে সরে যাওয়ার কারণ। জি, অনেক ধন্যবাদ আপনাকে জনাব নূর খান লিটন। বাংলাদেশের রাজনৈতিক দলের তাহলে আরেকটু দায়িত্ব নেওয়ার
সুযোগ আছে, তাই কি? আসলে দিন শেষে তো আমি অবশ্যই রাজনৈতিক দলকেই এটা করতে হবে। রাজনৈতিক দল যে কি করবে, কারণ রাজনীতি তো সমাজকে এগোবে, মানুষকে এগোয় নিয়ে যাবে। আরেকটা জিনিস অজয়দা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন, আমি ঠিক জানি না কোন নেতা বা নেত্রী এই বক্তব্য দিয়েছেন, যিনি দিয়েছেন তিনি প্রকারান্তরে সুপ্ত অবস্থায় সাম্প্রদায়িকতাকে লালন করেছেন। তা না হলে ওই 10 কোটি আর 10 লক্ষের হিসাব আসার কথা ছিল না। এইটার মধ্য দিয়ে কিন্তু সাম্প্রদায়িকতার মানসিকতাটা বোঝা যায়। আসলে অসাম্প্রদায়িক জায়গা থেকে চিন্তা করা খুব কঠিন একটা বিষয় আজকের প্রেক্ষাপটে। যেমন আমরা কথায় কথায় সংখ্যালঘু শব্দ উচ্চারণ করে ফেলছি, আসলে তো সংখ্যালঘু সম্প্রদায় বলার সুযোগ নেই। হিন্দু বলেন, মুসলিম বলেন, খ্রিস্টান বলেন, কিন্তু আমরা কথায় কথায় সংখ্যালঘু। আসলে কোনোভাবে কনস্টিটিউশন আপনাকে ছোট বড় করে দেখার সুযোগ দেয়নি। এক, দ্বিতীয় হচ্ছে যে দেখেন, আপনি যখন বিষয়টিকে এভাবে বিবেচনা করেন যে আপনার 1 কোটি গেলে 10 কোটি আসবে, যে তার মানে কি? তার মানে আপনি সুপ্ত অবস্থায় কিন্তু লালন করছেন বলেই কিন্তু আপনি কিন্তু প্রথমেই তাদেরকে অন্য কাতারে ফেলে দিচ্ছেন। এই জায়গাটি হচ্ছে খুব গুরুত্ব দিয়ে আমাদেরকে বুঝতে হবে, এবং আমাদের দিন শেষে কিন্তু রাজনীতিবিদের কাছেই ফেরত যেতে হবে। এবং সেই জন্যই তো আকাঙ্ক্ষা করি যে তারা আদর্শের চর্চা করুক, তারা মানুষকে সঠিক পথে গাইড করুক, তারা আমাদেরকে প্রতিনিধি নির্বাচিত করার মতো সুযোগ তৈরি করে দেয়। তারা এমন কোন পরিবেশ যাতে না তৈরি করে যেখানে গুম বলে থাকবে, যেখানে ক্রস ফায়ার নামে চলবে। এই জায়গা থেকে মুক্ত হতে হবে এবং একটা গণতন্ত্রকে লালন করতে হবে, অসাম্প্রদায়িক রাজনীতিকে ছড়িয়ে দিতে হবে, এবং মানুষের ভেদাভেদ কিভাবে মুক্ত করা যায়, মানবিক উৎকর্ষ সাধন করতে হবে। শুধু অর্থনৈতিক উৎকর্ষ সাধন করে কিন্তু আপনি সমাজকে এগিয়ে নিতে পারবেন না যদি কিনা মানবিক উৎকর্ষতা সাধন না করতে পারেন। আপনি কথায় কথায় হিন্দু মুসলিম টেনে আনবেন, আপনি কথায় কথায় বুঝে হোক না বুঝে হোক এই যে 1 কোটি আর 10 কোটির হিসাব দিচ্ছেন, এটি তো প্রকারান্তরে আসলে আপনার সাম্প্রদায়িক মনেরই বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, এবং সমাজকে আপনি তো ওই জায়গাটিতেই নিতে চাচ্ছেন। ওই জায়গাটিতে দয়া করে প্লিজ কেউ নেবেন না। এমনি যথেষ্ট হয়েছে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত অনেকগুলো ঘটনা আমরা দেখেছি, নির্বাচন কেন্দ্র করে আমরা সাম্প্রদায়িক অবস্থা তৈরি হতে দেখেছি। আমরা বিভিন্ন ধর্মাবলম্বী যারা হয়তো গ্রামে গঞ্জে থাকেন, অনেক ধরনের নির্যাতনের বিভিন্ন সময় আমরা খবর দেখেছি। আসলে এইগুলি সবই হচ্ছে রাজনৈতিক ব্যাধি, এবং এই রাজনৈতিক ব্যাধি থেকে মুক্ত করতে হলে একেবারে স্পষ্ট করে বলছি, আদর্শের বিকল্প নেই এবং আদর্শিক লড়াই হতে হবে। আমি যেমন যে আদর্শটি লালন করি, মুক্তিযুদ্ধের সপক্ষে বা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেটা অর্জন করা হয়েছে, সেটি কিন্তু প্রতিনিয়ত শানিত করতে হবে। ওটি নিয়ে আমি যদি বলি শুধু যে মুক্তিযুদ্ধের চেতনা, এটা কোনো কিছু মিন করে না যতক্ষণ না আমি আমার কাজে কর্মে ওইটার বহিঃপ্রকাশ না ঘটাতে পারি। আমি যদি গণতন্ত্রের স্পেস কমিয়ে দেই, কথা বলার স্বাধীনতা কমিয়ে দেই, আমি যদি দাঙ্গা হাঙ্গামা হচ্ছে সেখানে যথাযথ ভূমিকা না রাখি, তাহলে আমি যদি আজকে একটা ঘটনা আমি ইচ্ছা করলে 1 ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণ করতে পারতাম, সেই সেই ঘটনার প্রতিক্রিয়া আমি 2 দিন 3 দিন পরে কেন দেখাবো? এটার মধ্য দিয়েই তো অনেকগুলো জিনিস স্পষ্ট হয়ে যায় মানুষের কাছে। সুতরাং আদর্শবিহীন রাজনীতি আমরা চাচ্ছি না। বাংলাদেশের মানুষকে রাজনীতি গাইড করুক, এবং সেটা একটা অবশ্যই আদর্শের ভিত্তিক হতে হবে, প্রগতিশীল আদর্শ। জি, জনাব কাজী রিয়াজুল হক, অনুষ্ঠানের শেষ দিকে আছি, আপনার শেষ কথাগুলো শুনি 1 মিনিট আপনার জন্য। আমি একটা আদর্শ কথা তো আমরা বারবার করে বললাম। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আদর্শ তো এক একজনের এক এক রকম থাকতে পারে। যদি আপনি ধর্মীয় আদর্শ বলেন, একজন হিন্দু ধর্মের লোক, একজন খ্রিস্টান ধর্মের লোক, ইসলাম ধর্মের লোক, তাদের আদর্শ বিভিন্ন থাকতে পারে। আমি বলছি যেটা বাংলাদেশ একটা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার দেশ, এদেশের মানুষ অসাম্প্রদায়িক, কিন্তু কিছু সংখ্যক লোকের কারণে আমরা সেই অসাম্প্রদায়িক রাষ্ট্র থেকে আমরা যদি সরে যাচ্ছি, মন্দিরে আক্রমণ হচ্ছে, এই বিষয়গুলো এটা কিন্তু আদর্শ তো থাকবেই হবে, কিন্তু ওই আদর্শ বড় আদর্শ না। আসল হচ্ছে যে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এই দেশটাকে সুখী সমৃদ্ধিশালী দেশ হিসেবে গড়ে তোলার জন্য এই যে 30 লক্ষ শহীদ জীবন দিয়েছিল, তো সেই 30 লক্ষ শহীদের জীবনের মূল্য আমাদের দিতে হবে।
আমাদের দেশটাকে সেই অসাম্প্রদায়িক দেশ তৈরি করতে হবে, আমাদের দেশে ভাঙচুর বন্ধ করতে হবে, উন্নয়নের ছোঁয়া দিতে হবে। এবং রাজনীতিবিদকে আমাদেরকে আমরা শ্রদ্ধা করি এবং শ্রদ্ধা করে যাব, এই কারণে যাব এই পাক ভারত উপমহাদেশের রাজনীতিবিদদের কিন্তু একটা অনেক বড় কি বলবো আমি, একটা তাদের অনেক বড়, তারা একটা অনেক বড় মাপের মানুষ ছিল, তাই না? সে আপনি দেশে মহাত্মা গান্ধী থেকে শুরু করে যত আমাদের মানে মুসলমান হিন্দু সবার মধ্যে যে মানুষগুলো আমাদের বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছে, সর্বশেষ জাতির পিতা বঙ্গবন্ধু, এদেরকে দেখবেন এরা কিন্তু সবাই একটা সৎ উদ্দেশ্যের জন্য করেছে আর কি। তা আমি যেটা বলবো যে আমাদেরকে দেশটাকে, এই জন্য রাজনীতিবিদদেরকে আমাদের শ্রদ্ধা করতেই হবে। আমরা সেই শ্রদ্ধাটা আমাদের কন্টিনিউ করতে চাই এবং তাদের মাধ্যমে আমরা সমাজের সেবা করবো, উন্নয়ন করবো, সাধারণ মানুষের কাছে যাব, এই কথাটা তাদের এই চারিত্রিক বৈশিষ্ট্য, সেটা তাদের দেখাতে হবে। এইটাই তাদের কাছে আমাদের আবেদন থাকবে, যাতে আমরা আমাদের যে জন্য 30 লক্ষ শহীদ রক্ত দিয়েছিল সেই বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, সেইটা যেন আমরা করতে পারি, অসাম্প্রদায়িক বাংলাদেশ যেন করতে পারি। অনেক ধন্যবাদ জনাব অজয় দাশগুপ্ত, আপনার জন্য 1 মিনিট, তারপর আমরা শেষ করব। চাইবো যে এই সাম্প্রদায়িকতা নিয়ে তো আসছে, গণতন্ত্রের প্রশ্ন আসছে, রাজনৈতিক দলগুলো তারা করুক না, তার সব পর্যায়ে কেন্দ্র থেকে শুরু করে জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে কমিটিতে সব ধর্মের লোকদের স্থান দিক, নারীদের পর্যাপ্ত সংখ্যায় স্থান দিক। আমাদের তো নির্বাচন কমিশন বলে দিয়েছিল যে 1/3 থাকতে হবে নারী, কমপক্ষে, বেশি থাকলে সমস্যা নাই। নির্বাচনে মনোনয়ন দিক, ইউনিয়ন পরিষদে সব ধর্মের লোককে তার প্রার্থীর তালিকায় থাকুক, যে টাকা বেশি দিবে, যে সন্ত্রাস বেশি করার ক্ষমতা দেখাবে, তাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোনয়ন করতে হবে। এখান থেকে বের হয়ে আসো, দেখবেন যে সমাজ থেকে এই আপনি দলের মধ্যে নির্বাচনী সংস্থাগুলো মনোনয়ন দেন, সাম্প্রদায়িকতা অনেক কমে আসে। শেষ করি, আরো খবর বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকায়।